আমন্ত্রণ জানাচ্ছি দেশ সন্ধ্যায়, আপনাদের সাথে আছে আমি সুরভি তরণী। এবং আজকে আমরা দেশ সন্ধ্যায় আলোচনা করব ভারতে 4টি রাজ্যে বিধানসভা নির্বাচন এই বিষয়টি নিয়ে। এবং আলোচনার জন্য আজকে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন মুন্সি ফয়েজ আহমদ, সাবেক রাষ্ট্রদূত। আপনাকে স্বাগত আজকে আমাদের দেশ সন্ধ্যার আয়োজনে। এবং আজকে সারাদিন ধরে দেখছিলাম ভারতের বিধানসভা নির্বাচন, এবং শেষ পর্যন্ত হাতে যে ফলাফল এসেছে, পশ্চিমবঙ্গে জয়ের পথে বিজেপি। আর যেটা এবারের নির্বাচনে বেশ কয়েকটি ইস্যু গুরুত্বপূর্ণ ছিল, সেটা হচ্ছে যে ভারতের যে ভোটার তালিকা বিশেষ সংশোধনী যে করা হয়েছিল, এটাকে সম্ভবত বলা হয় SIR পদ্ধতি। এটার ফলে নির্বাচনে একটি ব্যাপক প্রভাব পড়ার আশঙ্কা করা হয়েছিল। আপনি এটাকে কিভাবে বিশ্লেষণ করবেন মুন্সি ফয়েজ আহমদ? এই ইলেকশনটা গুরুত্বপূর্ণ, সে সম্বন্ধে কোনো সন্দেহ নাই। ইলেকশন তো শুধুমাত্র পশ্চিমবঙ্গে হচ্ছে না, অন্য আরও 3টা রাজ্যে হচ্ছে। এবং এর ফলে যেটা সবাই ধারণা করছে যে বিজেপির অবস্থান আরও দৃঢ় হবে, সারা দেশে তাদের যে অবস্থান সেটা আরও দৃঢ় হবে। এবং সেটারই আমরা লক্ষণ দেখছি যে পশ্চিমবঙ্গেও, যেখানে তৃণমূলের একটা বড় রকমের অবস্থান ছিল, সেখানেও বিজেপি বেশ জায়গা করে নিয়েছে এবং জয়ের পথে বলা হচ্ছে। সেটা আমরা পরে পুরোপুরি জানবো। কিন্তু তো সেইটা একটা জিনিস যে বিজেপির শক্তি বৃদ্ধি পাচ্ছে, তো সেটাতে আমাদের কিভাবে সেটা প্রভাবিত করতে পারে। এখন তো বিজেপি ওখানে ক্ষমতায় আছে, সুতরাং এতে যে খুব বেশি বড় রকমের পার্থক্য হবে এমন মনে করার কোনো কারণ নেই। আর বিজেপির সাথে আমাদের সম্পর্ক আগে থেকেই আছে, বরং আগের যে সরকার ছিল তাদের সাথে যাদের ভালো সম্পর্ক ছিল, তাদের তুলনায় বিজেপির সাথে নতুন সরকারের সম্পর্ক করা সহজ হবে বলে অনেকে মনে করেন। তো সুতরাং সেটাই আমরা দেখতে পাচ্ছি, এখন তো বেশ কয়েকদিন হয়েও গেছে। সুতরাং এতে বড় রকমের কোনো পরিবর্তন হবে না, বরং যে দেশের যার সাথে আমি সম্পর্ক করব সে যত শক্তিশালী হবে তার দেশে, তাতে তার সাথে সম্পর্কটা গড়া সহজ হয়ে ওঠে। কারণ তারাও কনফিডেন্ট ফিল করে, আমরাও কনফিডেন্ট ফিল করি তাদের সাথে সম্পর্ক গড়তে। সুতরাং সেই দিক থেকে আমি মনে করি যে এই যে যা লক্ষণ দেখা যাচ্ছে, তাতে ভারত বাংলাদেশ সম্পর্ক ভালো, আরো একটু এখন যে অবস্থায় আছে আরো একটু উন্নত হবার সম্ভাবনা আছে এবং একটা স্বাভাবিক পর্যায়ে চলে আসবে শীঘ্রই, এটাই আমরা আশা করতে পারি। জি, মুন্সি ফয়েজ আহমদ, আপনি নিশ্চয়ই এই জিনিসটি জানেন যে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বাংলাদেশের একটি উল্লেখযোগ্য ইস্যু, বিশেষ করে অবৈধ অভিবাসী ও সীমান্ত নিরাপত্তা নিয়ে বিতর্ক কিন্তু প্রাধান্য পেয়েছিল। আপনি কি মনে করেন এই বিষয়টি কেমন প্রভাব ফেলবে ভবিষ্যতে? আমার ধারণা যে এইবারের নির্বাচনেও তেমন কিছু প্রভাব ফেলেনি। আছে, এটার একটা দূরবর্তী প্রভাব হতে পারে যদি সত্যি সত্যি লোকজনকে বিতাড়িত করে, তারা তাদেরকে ভোটাধিকার থেকে তাদেরকে যদি ইয়ে করে। তো সেরকম কোনো এখন পর্যন্ত সেরকম বড় রকমের কোনো ঘটনা ঘটে নাই। তার ফলে এই ইলেকশনেও, এই নির্বাচনে এটা কোনো বড় রকমের প্রভাব পড়েনি এবং আগামীতেও আমার মনে হয় না যে খুব বড় রকমের প্রভাব পড়তে পারে। কারণ এইগুলো হলো এক একটা সাময়িক এক একটা ট্রেন্ড থাকে। কিছু লোক বিশেষ বিশেষ জনপ্রিয়তা আকর্ষণ করার জন্য একটা কিছু র্যাডিক্যাল কিছু বলে ফেলে, সেরকম একটা ব্যাপার। কিন্তু আসলেই কি সত্যি সত্যি তারা ওখান থেকে অনেক লোককে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করছে, তাদেরকে ভোটাধিকার তাদের থেকে কেড়ে নেওয়ার চেষ্টা করছে? আমার মনে হয় না যে সিরিয়াস সেরকম কোনো আছে। এটা হলো ওখানে রাজনীতিতে জনপ্রিয়তা বাড়ানোর একটা চেষ্টা। বিশেষ করে রাষ্ট্রীয় কূটনীতি কি হতে পারে বা কেমন হবে, এই বিষয়ে আপনার কাছে আরো জানতে চাইবো। আমাদের সঙ্গে আরেকজন উপস্থিত হয়েছেন, আমরা তার সাথে একটু পরিচয় করিয়ে দিই। অধ্যাপক পারভেজ করিম আব্বাসী, তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক। আপনাকে স্বাগত আজকে আমাদের দেশ সন্ধ্যার আয়োজনে। আমরা আজকে কথা বলছিলাম যে ভারতের 4 রাজ্যে বিধানসভা নির্বাচন এই বিষয়টি নিয়ে, এবং যেটি বলছিলাম যে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বাংলাদেশের একটি উল্লেখযোগ্য ইস্যু যেটি রয়েছে যে অবৈধ অভিবাসী ও সীমান্ত নিরাপত্তা নিয়ে বিতর্ক প্রাধান্য পেয়েছিল। আমরা দেখেছি বিভিন্ন গণমাধ্যমে নির্বাচনী প্রচারণায় বিশেষ করে বিজেপি বিরোধী দলগুলোকে নিশানা করতে বাংলাদেশ প্রসঙ্গ কিন্তু ব্যবহার করে আসছিল, যা দুই দেশের সম্পর্ক এবং রাজনৈতিক অঙ্গনে কিন্তু বেশ মোটামুটি ভালোই প্রভাব বিস্তার করেছে। আপনার কি মনে হয় যে রাষ্ট্রীয় কূটনীতিতে এটি ভবিষ্যৎ কেমন প্রভাব ফেলতে পারে? ধন্যবাদ। আমি কিছুটা শুনছিলাম মুন্সি ফয়েজ স্যার যেটা বলছিলেন, তো আমি ওটার সাথে সম্পর্ক হিসেবে ব্যবহার করি। এখন এটা সত্যি কথা যে খোদ ভারতে এবং বিশেষত বাংলাদেশের পার্শ্ববর্তী যে রাজ্যগুলো আছে ওখানে, সেখানে অ্যান্টি বাংলাদেশ একটা কার্ড খেলা হয়, এবং ঠিক যেমন আমাদের বাংলাদেশে এখানে বর্ডারে এখানে হচ্ছে অ্যান্টি ইন্ডিয়ান কার্ড খেলা হয়। কিন্তু
ঢাকা এবং দিল্লির যে সম্পর্কটা, এটা অনেকটা আমাদেরও একটা দুর্বলতা আছে যে আমরা অনেকটা কলকাতার লেন্সে দেখি। কেন এককালে তো আমরা একই অঞ্চলের লোক ছিলাম 1947 আগে, তো কলকাতার সাথে আমাদের একটা লাভ হেট রিলেশনশিপ আছে। কিন্তু আমি আপনাকে এটা বলবো যে সায়েন্স আর মিক্সড। কেন সায়েন্স আর মিক্স কেন? প্রথমত হচ্ছে যে হ্যাঁ, আমরা সবাই জানি যে এই নির্বাচনে এখানে ইলেকশন কমিশন ইন্ডিয়ার এখানে যে ইআইসির এখানে এই রিপোর্ট অনুযায়ী আমরা দেখছি যে একক সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে হচ্ছে বিজেপি, এবং মমতা ব্যানার্জির পরপর 3বার এখানে ক্ষমতায় থাকার পর 2011 থেকে 2026 সালে পূর্ব ভারতে একমাত্র হোল্ড আউট যেটা বলা হয়, লাস্ট ফ্রন্টিয়ার, যে সেখানে হচ্ছে যে বিজেপি এখানে আসন মানে ওর ক্ষমতা নিতে পারেনি, সেটাই ছিল হচ্ছে পশ্চিমবঙ্গ। এবং আরএসএস এর হিন্দুত্ববাদী এখানে যে ন্যারেটিভ, তার এগেইনস্টে মমতা ব্যানার্জি সেকুলার বেঙ্গলি ন্যারেটিভ একটা দাঁড় করেছিল। কিন্তু সমস্যা আছে কিছু। আপনি দেখুন, আমি প্রথমে বলি যে আমি জাস্ট ছোট করে বললাম, তো পরে আবার সময় পেলে বলবো। একটা হচ্ছে যে আপনার পশ্চিমবঙ্গের জনসংখ্যা কত। পশ্চিমবঙ্গের জনসংখ্যা হচ্ছে 10,70,00,000-এর মতো ছুঁই। এর মধ্যে 27 থেকে 30% হচ্ছে মুসলিম জনসংখ্যা। তো এবং হচ্ছে প্রায় 294টা সিটের মধ্যে ওদের রাজ্যে এখানে 100 থেকে 110টা সিটে হচ্ছে মুসলমানরা ডিসাইসিভ একটা রোল প্লে করে। এবং আপনি দেখবেন এইবার এই ইলেকশন কমিশনের একটা করেছে, একটা স্পেশাল একটা পলিসি অ্যাডপ্ট করেছে এসআইআর। এসআইআরটা কি? স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, যেখানে হচ্ছে ওরা ইলেকট্রাল লিস্ট থেকে 90 লাখ, আমি আবারও রিপিট করছি, 90 লাখ ভোটারকে ওরা সরিয়ে দিয়েছে। কেন বলছে? এটার কোনো প্রভাব পড়বে না? আমি বলছি নাগরিকত্ব এখানে হচ্ছে যে এখানে এইগুলো যাদের হচ্ছে যে কাজ মানে কাগজ ঠিক ছিল না। 90 লাখের মধ্যে মুসলমানদের জনসংখ্যা যদি 27% হয়, তাহলে 27%-এর মতোই পড়বে যদি আনুপাতিক হারে। 45 থেকে 46%, 36% হচ্ছে মুসলমান ভোটাররা ডিসইনফ্র্যাঞ্চাইজ হয়ে গেছে। এরা আবার ট্রাইব্যুনালে অ্যাপিল করেছে, এর মধ্যে 65% হচ্ছে মুসলমান ভোটার। এবং আপনি যদি দেখেন যে এখন যে 2021 সালে মমতা ব্যানার্জি যে এখানে জিতার মার্জিনটা, এটা ছিল 11.2%, মানে 11.2% ইলেকটোরেটকে পুরোপুরি এখানে কেন্দ্রীয় সরকার ওদেরকে নন ভোটার হিসেবে করে দিয়েছে। এবং অনেকে বলছে যে এসআইআরটা হচ্ছে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টেরই প্রথম ধাপ। এখন কথাটা হচ্ছে আমাদের জন্য যেটা, যে আমাদের তো দিল্লি আর ঢাকার মধ্যে সম্পর্ক, এতকালই ভারত বলে যাচ্ছিল যে তিস্তা নদীর চুক্তি পানিটা দিতে পারছে না, কেন মমতা ব্যানার্জি দিদি হচ্ছে সবচেয়ে বড় পথের কাঁটা। এখন তো যদি ধারণা করা হচ্ছে শুভেন্দু অধিকারী বা দিলীপ ঘোষ বা তথাগত রায়, এদের মধ্যে একজন হওয়ার সম্ভাবনা বেশি মুখ্যমন্ত্রী হলে। তো কেন্দ্রীয় হচ্ছে প্রধানমন্ত্রী বিজেপির, পশ্চিমবঙ্গের এখানে হচ্ছে মুখ্যমন্ত্রী হচ্ছে বিজেপির, তাহলে তো আমাদের তিস্তার ওখানে পানি ন্যায্য হিসাব পাওয়া উচিত। কিন্তু এখানে বিধিমাম কেন? এখানে হচ্ছে যখন মমতা ব্যানার্জি এখন প্রায় 100-র মতো ছুঁই করছেন সিট পাবে, তো উনি এবং 15 বছর উনি কিন্তু মুখ্যমন্ত্রী ছিলেন, তো উনি কিন্তু প্রবল বিরোধিতা শুরু করে দিবেন যদি হচ্ছে বিজেপির এখানে পানি দিতে চায়। তো আখেরে আমার কেন জানি মনে হয়, যদিও বা ভারত এবং বাংলাদেশ বলছে তাদের সম্পর্কে রিসেট করতে হবে, কিন্তু এই পানি দেওয়ার ব্যাপারে কৃষকদেরকে খেপিয়ে দেওয়ার জন্য কিন্তু এবং বা হচ্ছে শ্রমিকদের খেপিয়ে দেওয়ার জন্য কিন্তু মমতা ব্যানার্জির ট্র্যাক রেকর্ড আছে। তো আমরা খুব বেশি আশা করাটা কিন্তু আমাদের জন্য আমার মনে হয় না যে সমীচীন হবে। জি, অসংখ্য ধন্যবাদ। আপনার একদম বক্তব্য পরিষ্কার অধ্যাপক পারভেজ করিম আব্বাস। এই পর্যায়ে মুন্সি ফয়েজ আহমেদ, আপনার কাছে জানতে চাই, যেটি আমরা বলছিলাম যে একটা তো ধর্মীয় নীতি তো রয়েছে, পাশাপাশি পারভেজ করিম আব্বাসী সাহেব যে তিস্তা ইস্যুটিকে নিয়ে আসলেন, এটি আপনি আসলে কিভাবে পর্যালোচনা করবেন বা বিশ্লেষণ করবেন? তিস্তার ব্যাপারে আমরা যখন আলাপ করি দুটো জিনিস মনে আসে। একটা হলো যে এটা উনি বলছিলেন যে তিস্তার পানি ব্যবহার করা, ভারতের সাথে আমাদের পানির ভাগাভাগি করা, সেটা একটা জিনিস। এবং সেটাতে উনি যেটা বললেন যে মমতা ব্যানার্জির বাধার কারণে এতদিন ওটা করতে পারি নাই, এই কথা বলা হচ্ছিল, সুতরাং এখন তো সেই বাধা নাই। কিন্তু আসলে কি তাই, সেটা আমাদের দেখতে হবে, এখনই বলা যায় না। কিন্তু এখন একটা সুযোগ এসছে আমাদের বিষয়টা আবার তুলে ধরার। আমি নিশ্চিত যে সুযোগ মতন আমাদের এখান থেকে তুলে ধরা হবে। কিন্তু তিস্তার আরেকটি বিষয় আছে, যেটা নিয়েও আমাদের ভারতের সাথে একটা তৈরি হয়, দ্বন্দ্ব তৈরি হয়। সেটা হচ্ছে যে তিস্তা বাদ যে আমরা প্রকল্প করতে চাচ্ছি বাংলাদেশে, সেখানে আমরা চীনাদেরকে দিয়ে এই কাজটি করার চিন্তা করছি, এবং সেটাই স্বাভাবিক। হ্যাঁ, তো এখন সেটা ভারত ভালো চোখে দেখে না। সেই কারণে গতবার যেতেও পিছিয়ে গেছিল বলে মনে হয়েছে। কিন্তু এখন সেটা যে আমরা করতে পারবো কিনা, ভারতের সাথে আমাদের সেই সম্পর্ক সেইভাবে এগিয়ে নিয়ে যেতে পারবো কিনা, আমার মনে হয় যে ভারত বড় রকমের বাধা দেবে না, যদি আমরা যথেষ্ট
ইয়ের সাথে কনভিকশনের সাথে কাজটা নিয়ে এগিয়ে যাই, কারণ ওটা তো আমাদের নিজেদের মানুষের প্রয়োজন। আর যতক্ষণ আমরা এমন কিছু না করি যাতে ভারতের কোনো ক্ষতি হয়, তাহলে চীনের লোক দিয়ে আমরা যদি কাজ করি, চীনের টেকনোলজি নিয়ে কাজ করি, তাহলে অসুবিধা হয় না। এখানে একটা জিনিস করতে পারে আমাদের সরকার, যেটা করতে পারে, যেটা তো একটা বড় প্রজেক্ট, বিশাল প্রজেক্ট, অনেকগুলো কম্পোনেন্টস আছে, এবং এর মধ্যে কিছু জিনিস আছে যেগুলো আমাদের বর্ডারের ওই পাশ থেকেও যেগুলো প্রভাব পড়বে। তো সেইখানে আমি মনে করি যে ভারতের সাথে আমাদের এই ব্যাপারে আলাপ আলোচনা করে তাদেরকেও কোনোভাবে ইনভলভ করা যায় যদি, তাহলে জিনিসটা আমার মনে হয় যে আরো সহজ হবে। তাইলে কোনো পক্ষই আর কোনো রকমের এটা নিয়ে বাধা করবে না। সবাই যদি আমরা ঠিক মতন সেটা আলাপ আলোচনার মাধ্যমে সেই এটা করতে পারি, তাহলে তো সেই জন্য আমি মনে করি যে দুটো জিনিস তিস্তার, দুটোই গুরুত্বপূর্ণ। এবং পানির হিস্যার ব্যাপারে আমাদের এখন আবার সুযোগ এসছে নতুন করে বলার, সেইটা আমাদেরকে বলতে হবে। আর ইয়ের ব্যাপারে আমরা তাদের সাথে, দুই পক্ষের সাথে, চীনের সাথে আবার নতুন করে আলাপ করা। মাঝখানে তো একটা ছেদ পড়েছিল, যেহেতু রাজনৈতিক একটা ছেদ পড়েছে আমাদের দেশের পট পরিবর্তনের ফলে, তো নতুন করে শুরু করার ব্যাপার আছে, সেটা করতে হবে। তবে আমি মনে করি যে আমরা যদি যথেষ্ট চিন্তা ভাবনা করে আগাই, তাহলে হয়তো বা আগের তুলনায় ভালো ফল পেতে পারি। জি, অসংখ্য ধন্যবাদ মুন্সি ফয়েজ আহমদ। আমি আবারও আপনাদের দুজনের কাছে ফিরে আসব ভারতের 4 রাজ্যে বিধানসভা নির্বাচনে এই বিষয়টি নিয়ে, তবে একটি বিরতির পরে ফিরে আসতে চাই। দর্শক দেখছেন দেশ সন্ধ্যা। আবারও আমন্ত্রণ জানাচ্ছি দেশ সন্ধ্যায়। আজকে আমরা দেশ সন্ধ্যায় আলোচনা করছি ভারতের বিধানসভা নির্বাচন এই বিষয়টি নিয়ে, এবং আমাদের সাথে আজকে আছেন মুন্সি ফয়েজ আহমেদ, সাবেক রাষ্ট্রদূত, এবং অধ্যাপক পারভেজ করিম আব্বাসী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক। এ পর্যায়ে অধ্যাপক পারভেজ করিম আব্বাসী, আপনার কাছ থেকেই শুনতে চাই যে 24-এর গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশ ভারত সম্পর্কের যে টানাপোড়েন এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিষয়গুলো পশ্চিমবঙ্গ নির্বাচনের সমীকরণে এক ধরনের প্রভাব ফেলতেও পারে বলা হচ্ছিল। আবার শুভেন্দু অধিকারীকে আমরা দেখেছি বরাবরই ঘুরিয়ে পেঁচিয়ে সেই বিগত ফ্যাসিস্ট হাসিনা সরকারের পক্ষে কথা বলেছেন। সেক্ষেত্রে আবার তারেক রহমানের সরকারের এবং মোদী সরকারের সম্পর্ক উন্নয়নের যে প্রচেষ্টা আমরা দেখতে পেয়েছি, এটি আসলে বাধাগ্রস্ত হতে পারে কিনা, আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? জি, ধন্যবাদ। আপনি বেশ কয়েকটা প্রশ্ন করেছেন, আমি অল্প অল্প করে এখানে বলা শুরু করি। প্রথমত হচ্ছে আপনার শেষের প্রশ্ন দিয়ে শুরু করি। বিজেপি হচ্ছে হাইলি হায়ারার্কিক্যাল একটা দল। শুভেন্দু অধিকারী এতকাল বলেছিলেন হচ্ছে অ্যান্টি বাংলাদেশি একটা ন্যারেটিভ, এবং অ্যান্টি বাংলাদেশি ন্যারেটিভ করেছেন কারণ ভোট জিততে পারবেন বলে। আর একটা অবশ্যই হচ্ছে যে ওনার একটা মৌলবাদী বা কমিউনাল একটা স্ট্রিক আছে। বিজেপি তো আরএসএস এরই একটা অঙ্গ সংগঠন, তো এটা অস্বীকার করে লাভ নাই। যাক, যে দেশে যেটা আছে, আমরা তো নিজেদের দেশ নিয়ে চিন্তা ভাবনা করি। কিন্তু যদি আমরা যা দেখছি, নয়াদিল্লি যেহেতু বাংলাদেশের সাথে সম্পর্কটা নতুনভাবে আবার পুনঃস্থাপন করতে চাচ্ছে, তো দিল্লি যেটা চায় সেটা অবশ্যই এখানে হচ্ছে যে তাদের এখানে মানে তাদের এই মুখ্যমন্ত্রীদের তাদের এটা পালন করতে হবে। তাদের ইনপুট থাকবে, কিন্তু হয়তোবা কিছু ছাড় দিবে, কিন্তু বাংলাদেশের উপরে ওই যে এখানে একটা অ্যাটাকিং একটা ন্যারেটিভ আপাতত আমি দেখবো যেটা ইন্টেন্সিটিতে কমে যেতে পারে। দুই, আপনি দেখুন যে বাংলাদেশ এবং ভারতের সাথে যে বিগত 18 মাস অন্তর্বর্তীকালীন সরকারের সময়, শেখ হাসিনা সরকারের পতনের পর সম্পর্কটা যে তলানিতে পড়ে গেছিল, এটার কিন্তু একটা ডাইরেক্ট না হলে ইনডাইরেক্ট এফেক্ট পড়েছে হচ্ছে মমতা ব্যানার্জির ভাগ্যের উপর। কেননা আমাদের আপনি যদি দেখুন আমরা হচ্ছে যে 2023 ছিল শেষ বছর, যেখানে হচ্ছে নর্মাল হচ্ছে যে আপনাদের বাংলাদেশ থেকে ভারতে মানুষরা গেছে এখানে হচ্ছে ট্যুরিস্ট হিসাবে। যুক্তরাষ্ট্রের পর দ্বিতীয় বৃহত্তম যে ডেস্টিনেশন যেখান থেকে ভারতের ট্যুরিস্টরা আসে, পর্যটকরা আসেন, সেটা বাংলাদেশ থেকে। আচ্ছা, তো এখানে হচ্ছে প্রায় 27 লাখের মতো, 2.1 থেকে 2.7 মিলিয়নের মতো। তো এর বেশিরভাগই অধিকাংশই যান হচ্ছে কলকাতাতে। একটা হচ্ছে সেফ একটা সফর করার জন্য, দুই হচ্ছে যে আপনার হেলথ ট্যুরিজমের জন্য, স্বাস্থ্য খাতে এখানে এটার জন্য, তিন হচ্ছে যে আপনার এখানে হচ্ছে কালচারাল ট্যুরিজম, চার হচ্ছে রিলিজিয়াস ট্যুরিজম। তো সব মিলিয়ে কলকাতা শহরে মানে যেটা এস্টিমেট করা গেছে এর ভারতীয় তথ্য থেকে, যে 2023 সালে এখানে দেখা গেছে যে 3,500 থেকে 6,000 কোটি রুপি, 3,500 থেকে 6,000 কোটি রুপি শুধু বাংলাদেশি পর্যটকরা নিয়ে আসে কলকাতাতে। এবং এটার জন্য কলকাতার জন্য যেটা আরেকটা এস্টিমেট হচ্ছে যে প্রত্যেকটি 100 টাকা যে কলকাতার এখানে অর্থনীতিতে যেটা আয় হয়, 30টি টাকা আসে হচ্ছে বাংলাদেশি পর্যটকদের জন্য। ধরে নেন এটা হচ্ছে একটু কম বেশি হবে। এখন 2024 সালের পর শুধুমাত্র স্বাস্থ্য খাত বা হচ্ছে ফ্যামিলি ভিসাতে যে কয়েকটি ছাড়া 18 মাস কিন্তু একেবারে পর্যটন কিন্তু একদম বন্ধ ছিল, পিপল টু পিপল কন্ট্যাক্ট বন্ধ ছিল।
তার জন্য কিন্তু কলকাতার অর্থনীতির চাকা কিন্তু বন্ধ হয়ে গেছে। এটা কিন্তু আপনার মিডিয়াতে অনেকগুলো প্রোগ্রাম করেছেন, এবং কলকাতার অর্থনীতি যে এই যে এখানে এটার একটা প্রভাব পড়েছে, এবং এটার জন্য যে আপনার অনেকগুলো ব্যবসা বন্ধ হয়ে গেছে। মমতা ব্যানার্জির উপর আগে থেকে এটা অসন্তোষ ছিল, কারণ 15 বছরের আছে ক্ষমতায়, অ্যান্টি ইনকামবেন্সি বলে থাকে। দুই হচ্ছে যে ওখানে ব্যবসা বাণিজ্য ওই রকম ভাবে এখানে বাড়ে নাই। তিন হচ্ছে যে আপনার এখানে যেখানে হচ্ছে যে আপনার সেন্টার থেকে, দিল্লি থেকে অনেকগুলো হচ্ছে যে সোশ্যাল ওয়েলফেয়ার প্রজেক্ট মমতা ব্যানার্জি করতে গেছে, ওটা বাধা দিয়েছে। আর 4 নম্বর হয়েছে যে ওখানকার যে শিক্ষিত যে এখানে ছাত্রছাত্রীরা আছে, তারা কিন্তু ওদের বেকারত্বের হার অনেক বেশি। আপনাকে শুধু একটা কথা বলে এটা আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবেন। এসআইআর করার সময়, স্পেশাল ইন্টেনসিভ রিভিশনের সময় প্রায় 90 লাখ লোককে তো তালিকা ইলেকশনের লিস্ট থেকে সরিয়ে দেওয়া হচ্ছে পশ্চিমবঙ্গে। তার জন্যে দিল্লিতে, নয়দাতে, বেঙ্গালুরু বা ব্যাঙ্গালোরে, চেন্নাইয়ে, এমনকি সুদূর এখানে পাঞ্জাবের এখানে অমৃতসরে, সব জায়গায় কিন্তু হচ্ছে যে আপনাদের আমরা যেটাকে বলি মেড বা হাউস হেল্প বা কাজের বুয়া এবং ড্রাইভারের সংকট। কেননা বেশিরভাগ হচ্ছে পশ্চিমবঙ্গে এখন যে এক্সপোর্ট করে, আগে বলা তো বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো, এখন বলা হচ্ছে মেড ক্যাপিটাল অফ ইন্ডিয়া। কেন এখানে হচ্ছে সব জায়গা থেকে এখানে কাজের লোক এবং ড্রাইভার হচ্ছে পশ্চিমবঙ্গ থেকে বাকি স্টেটে কাজ করে, এবং সবাই এক সপ্তাহে চলে গেছে ট্রেনে, কেউ প্লেনে চলে গেছে, আবার ইলেকট্রাল লিস্ট রেজিস্টার। তার মানে আপনি বুঝতে পারছেন যে পশ্চিমবঙ্গের অর্থনীতি কতটা চাপে আছে। তো এইরকম জিনিসের সময় এখন আমার মনে হচ্ছে যে যদি শুভেন্দু অধিকারী যদি মানে উনি মধ্যে যদি এখানে রাজনৈতিক প্রজ্ঞা থাকে, এবং উনি যদি ওনার পশ্চিমবঙ্গে যদি আবার ব্যবসা বিনিয়োগ বাড়াতে চায়, তাহলে বাংলাদেশের সাথে সুসম্পর্ক স্থাপন না করে উপায় নাই। বাংলাদেশের বিদ্বেষ যদি করে, তাহলে বাংলাদেশের পর্যটকরা কতটা যাবে এখানে? একদম একেবারে পরিষ্কার। মুন্সি ফয়েজ আহমেদ, আপনার কাছে জানতে চাই, যেটি আমরা শুনছিলাম পারভেজ করিম আব্বাসীর কাছ থেকে, যে তারা বেশ বাংলাদেশের ব্যাপারে অনেক রকম কথাই বলেছিলেন, বিশেষ করে শুভেন্দুর কিন্তু অনেক মন্তব্যের তীর বাংলাদেশের দিকে ছিল আমাদের গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে। তো এই যে সীমান্ত নিরাপত্তা, নাগরিকত্বের বিষয়গুলো ভোটারদের প্রভাবিত করতে কিন্তু অনেক সময় ব্যবহার করা হয়েছে। তো সেক্ষেত্রে আশঙ্কা আছে কিনা অন্য কোনো দিকে সম্পর্কটি গড়ানোর? আমি এই ব্যাপারে এতক্ষণ যে প্রফেসর আব্বাসী যেটা বলছিলেন, আমি ওনার সাথে একমত যে বিভিন্ন রাজনৈতিক ইয়ের কারণে সস্তা জনপ্রিয়তার জন্য আমরা অনেক কিছু বলি থাকি, পলিটিক্যাল রেটরিক্স বলে, কিন্তু অ্যাকচুয়াল কাজের সময় আমরা কিন্তু সেটা করি না। কারণ আমরা তো এই যেমন পশ্চিমবঙ্গের অর্থনীতি যাতে সচল থাকে, সেটা তো সবাই, শুভেন্দু অধিকারীও চাইবেন, তার দলের সবাই চাইবে। সুতরাং তারা এমন কিছু করতে চাইবে না যাতে তার উপর একটা নেতিবাচক প্রভাব আসে। সুতরাং যেই কাজ করে মমতা ব্যানার্জি ইয়ে করতে পেরেছিল, কি বলে, পশ্চিমবঙ্গের অর্থনীতিকে কিছুদিন অন্তত চাঙ্গা রাখতে পেরেছিল, ওনারা সেটা চেষ্টা করবেন, এটাই তো স্বাভাবিক। সুতরাং যতই মুখে বলেন, কিন্তু সত্যি সত্যি যে বাংলাদেশের সাথে সম্পর্ক খারাপ করা বা এরকম কিছু করার, আর বিশেষ করে এটা একটা জিনিস হয় যে কোনো সময় যখন আমি ক্ষমতার বাইরে থাকি, আমি অনেক কিছু বলি আমাদের অন্যান্য দেশের সম্বন্ধে, বিভিন্ন রকমের বিষোদ্গার করি, কিন্তু যখন আমি ক্ষমতায় আসি তখন কিন্তু আমি আর সেটা বজায় রাখি না। কারণ আমাকে তখন আরো বেশি সচেতন হতে হয়, আরো বেশি দায়িত্বশীল হতে হয়। তো সেই দায়িত্বশীলতার দিক থেকে যদি দেখি, তাহলে নতুন যারা সরকারে আসে তারাও বাংলাদেশের সাথে একটা ভালো সম্পর্ক রাখার চেষ্টা করবে। এই যে পশ্চিমবঙ্গের অর্থনীতিতে বাংলাদেশের যে একটা বড় রকমের অবদান থাকে, ভূমিকা থাকে, বাংলাদেশিরা যারা ওখানে যাতায়াত করে, সেইটা তারা তো নিশ্চয়ই সেটার একটা সুযোগ নেওয়ার চেষ্টা করবে। সুতরাং এমন কিছু করবে না যাতে এটা বন্ধ হয়ে যায় বা এটাতে বড় রকমের আঘাত আসে। তাছাড়াও এই একটা জিনিস, আর তাছাড়া যেটা আছে যে ওনার নিজে পার্সোনালি উনি কি মনে করেন না করেন থাকতে পারে, কিন্তু সত্যিকার অর্থে তার দল বা বিজেপি হলো বাংলাদেশের সাথে এখন ভালো সম্পর্ক করতে চাচ্ছে বলে আমি মনে করি। আমাদের দেশের পক্ষ থেকেও সেরকম একটা ইঙ্গিত দেখা যাচ্ছে এবং তাদের পক্ষ থেকেও। সুতরাং সেখানে সেই যে বড় মাপের যে নীতির যে নির্দেশনা, সেখান থেকে সেটার বাইরে যাবেন বলে আমি মনে করি না পশ্চিমবঙ্গের সরকার। তারাও সেটার সঙ্গেই থাকবার চেষ্টা করবেন। স্পেসিফিক কিছু বিষয়ে তাদের বক্তব্য থাকতে পারে, কিন্তু সাধারণভাবে তারা বাংলাদেশের সাথে ভারতের, দিল্লির যে সম্পর্কের চেষ্টা, সেটার সাথে তারা তাল মিলিয়ে চলবেন বলে আমি মনে করি। তার ফলে দু দেশের সম্পর্ক আরো খারাপ হয়ে যাবে এরকম মনে করার কারণ নাই। বরং একটা যে ছেদ পড়েছিল 24শে আগস্টে এসে, সেখান থেকে আমার ফিরে আসার চেষ্টা করছে সম্পর্কটা।
কিছুটা স্বতঃস্ফূর্ততার সাথে স্বতঃস্ফূর্তভাবেই কিছুটা এগিয়ে আসছে, যাতায়াত শুরু হয়েছে লোকজনের মধ্যে, তারপরে ভিসা দেওয়া শুরু হয়েছে, এগুলো হচ্ছে। এবং আমি মনে করি যে সচেতনভাবেই দুই পক্ষ থেকে চেষ্টা হবে এটাকে আরো এটাতে কিভাবে গতি সঞ্চার করা যায়। জি, ধর্মীয় নীতি বিশেষ করে হচ্ছে হিন্দু মুসলিম বিদ্বেষ, এই বিষয়টি নিয়ে আরেকটু আপনাদের দুজনের কাছে পরিষ্কার হতে চাই, তবে একটি বিরতির পরে আবারও ফিরে আসব। দর্শক দেখছেন দেশ সন্ধ্যা। আজকে আমরা দেশ সন্ধ্যায় আলোচনা করছি ভারতের বিধানসভা নির্বাচন এই বিষয়টি নিয়ে। এ পর্যায়ে মুন্সি ফয়েজ আহমদ, আপনার কাছে জানতে চাই, বিরতিতে যাওয়ার আগে বলে গিয়েছিলাম যে ধর্মীয় নীতি নিয়ে বিষয়টি একটু মানে সেন্সিটিভ, যদিও তারপর একটু ক্লিয়ার হতে চাই যে হিন্দু মুসলিম বিদ্বেষ নিয়ে প্রত্যেকবারই বিতর্ক রয়েছে, অনেক ধরনের বিতর্ক হয়। সেক্ষেত্রে মমতাকে আমরা সবসময় বেশ উদারপন্থীভাবেই পেয়েছি, আবার অন্যদিকে শুভেন্দু অধিকারী বেশ কট্টরপন্থী মনে হয়েছে তার বক্তব্যগুলো শুনে। কি মনে করেন আপনি যে কেমন হতে পারে হিন্দু মুসলিমের সহাবস্থান? ওই আগে একটা কথা বলেছিলাম, সেটা এখানে আমি আবার রিপিট করতে চাই। সেটা হলো যে ক্ষমতার বাইরে থাকার সময় অনেক কিছু বলি আমরা, করি, কিন্তু ক্ষমতায় যখন আসি তখন আবার ঠিক ওইভাবে আমরা করতে পারি না, করি না, এবং সেটা এখানেও কাজ করবে। মমতা ক্ষমতায় ছিলেন, আর তাছাড়া তার এই ব্যাপারে একটা সুনাম ছিল যে তিনি হিন্দু মুসলিম যাতে একসাথে বসবাস করতে পারে সেটার ব্যাপারে অনেক কাজ করেছেন। কিন্তু তার মানে এই না যে যারা এখন বাইরে আছে, যারা নতুন করে আসবেন ক্ষমতায়, যদি পরিবর্তনটা হয়, তাহলে তারা যে অন্য পথে হাঁটবেন এটা মনে করার কোনো কারণেই আমি মনে করি। কারণ তাদের তো কোনো লাভ নাই সত্যি সত্যি ওখানে একটা ঝগড়া লাগিয়ে। যখন ক্ষমতায় নাই তখন ঝগড়া লাগানোর লাভ আছে, ক্ষমতায় যখন থাকবো তত শান্তি, সবাইকে শান্তিতে রাখতে পারবো, সেটাতেই আমি ক্ষমতাকে দৃঢ় করতে পারবো। সুতরাং আমার ধারণা যে ওইটা নিয়ে নতুন করে বড় রকমের কোনো ইয়ে হবে না। এবং আমরা তো দেখছি যে বিজেপি যখন ক্ষমতায় ছিল না তখন তারা অনেক কিছু বলেছে, কিন্তু তারা আসার পরে কি তারা সত্যি সত্যি কট্টরপন্থী কাজ খুব বেশি করেছে? আমার মনে হয় না। চেষ্টা করেছে কিভাবে সবাইকে সাথে নিয়ে থাকা যায়, কারণ তাইলেই তাদের বারবার ইলেকশনে জেতার সম্ভাবনাটা বাড়ে। তো সেই জন্যে আমার মনে হয় যে এইবারে যদি বিজেপি পশ্চিমবঙ্গে যেতে, তো তারা যে তার ফলে নতুন করে কট্টরপন্থী মনোভাব দেখাবে তাদের বিভিন্ন নীতিতে, সেটা আমি মনে করি না। তারাও চেষ্টা করবে কিভাবে ধর্মীয় সদ্ভাব রেখে এখানে একটা শান্তিপূর্ণ অবস্থান রাখা যায়, বাংলাদেশের সাথেও সম্পর্কটাকে ভালো রাখা যায়। এখন তাদের বক্তব্যে হয়তো সবসময় সেটা ফুটে উঠবে না, কিন্তু তারা চেষ্টা করবে, বিভিন্নভাবে চেষ্টা করবে কিভাবে শান্তি বজায় রাখা যায়। জি, একেবারেই পরিষ্কার আপনার বক্তব্য থেকে। এ পর্যায়ে পারভেজ করিম, আপনার কাছে জানতে চাই যে তামিলনাড়ুতে যে থালাপতি বিজয়ের যে উত্থানটি আমরা দেখলাম এবং কেরালায় শেষ দুর্গ হারালো বাম বলা হচ্ছে, আপনার কি মনে হয় যে থালাপতি বিজয়ের আসলে একটা তো জনপ্রিয়তা বিষয়টা তো ছিলই, সেক্ষেত্রে যুব ও নারী ভোটারদের কি বিপুল সমর্থনই তাকে এগিয়ে নিয়ে গেল? জি, আসলে আমাদের এখানে যেটা বলা হচ্ছে যে নর্মদা ডিভাইড, মানে নর্মদা হচ্ছে যে নদী, যে উত্তর ভারত ও দক্ষিণ ভারতকে ডিভাইড করে। দক্ষিণ ভারতের রাজনৈতিক সংস্কৃতি বা পলিটিক্যাল কালচার পুরোপুরি ভিন্ন। আপনি যদি সাউথের দক্ষিণী ছবিগুলো দেখেন, দেখবেন ওখানে হিরোরা যারা আছে লার্জার দেন লাইফ, জীবনের চেয়ে বড়। এবং আপনি দেখবেন ওদের স্ট্যাচুগুলো বা ওদের যে কাট আউটগুলো হচ্ছে 20 ফিট 30 ফিট, এমনকি ওদের এইসব নায়ক নায়িকাদের জন্য ওদের এমনকি মন্দিরও ডেডিকেটেড আছে। আমি বলছি মানে অত্যন্ত বাড়াবাড়ি সীমানায় নিয়ে যায়। এবং এখন আপনার প্রশ্নে চলে আসি, তামিলনাড়ু যেখানে যে নির্বাচনটা হলো, তার সাথে সাথে পুডুচেরি বা পন্ডিচেরি যেটাকে আগে বলতাম, তামিলনাড়ুতে এখানে অত্যন্ত পুরানো এখানে একটা রেওয়াজ আছে যে এখানে তারকারা, মানে ফিল্মের তারকারা হচ্ছে রাজনীতিতে আসে ও রাজনীতিতে মুখ্যমন্ত্রী আসে। তো এখন যেমন যে দলটি এখানে ক্ষমতায় ছিল, ডিএমকে, দ্রাবিড় মুনেত্রা কাজগাম, তাদের যে এখানে যে প্রতিষ্ঠাতা যিনি ছিলেন বা এখানে মুখ্যমন্ত্রী ছিলেন এম.কে. করুণানিধি, উনিও এককালে অ্যাক্টর ছিলেন, রাইটার ছিলেন, ডিরেক্টর ছিলেন। এবং সবচেয়ে এখানে যে দক্ষিণে সবচেয়ে যে বিখ্যাত যে অ্যাক্টর এম.জি. রামাচন্দ্রম, যে AIADMK, অল ইন্ডিয়া আন্না দ্রাবিড় মুনেত্রা কাজগাম বলে আছে, তামিল ভাষা একটা এরকমই। তো ওখানকার উনি মুখ্যমন্ত্রী ছিলেন, উনিও একজন খুব নাম করা হিট জুবিলি স্টার ছিলেন। এবং তারপর যে উনার যে খুব ক্লোজ অ্যাসোসিয়েট, এটা হচ্ছে জয়ললিতা, উনিও মুখ্যমন্ত্রী ছিলেন এবং খুব নাম করা অভিনেত্রী ছিলেন। ওই পরম্পরায় এসেই হচ্ছে যে এখন আমাদের এখানে যে আমাদের এই জোসেফ বিজয়, যাকে নাম হয়, যার নাম থালাপতি দেওয়া হয়, যে থালাপতি মানে লিডার, নেতা টাইপের। এবং সে নতুন একটা পার্টি খুলেছে টিভিকে কে তামিলাগা ভেট্রি কাজগাম, কাজগাম মানে দল, আর তামিলদের এখানে দল। এটা প্রথম ডেবিউতে একমাত্র এম.জি. রামাচন্দ্রমের পর যখন AIADMK করলেন উনি, এখন ধারণা করা হচ্ছে যে উনার ওই ফিল্মের যেখানে অ্যাপিল,
ওটা মানে ফিল্ম ক্লাব আছে, সাপোর্টার ক্লাব আছে, ওখান থেকে হচ্ছে যে এই লিঙ্কেজটা উনি কাজে লাগাতে পেরেছেন। আর কেরালাতে যেটা হয় প্রত্যেক 5 বছর ওখানে হচ্ছে বাম ফ্রন্ট আছে আর কংগ্রেসের একটা অ্যালায়েন্স আছে, 5 বছর অল্টারনেট করে করে একবার হচ্ছে বাম ফ্রন্টে আসে তারপর কংগ্রেস আসে। এককালে যেমন 91 সাল থেকে 2000 আমাদের 6 পর্যন্ত বিএনপি আওয়ামী লীগের পাল্টাপাল্টি হতো, অনেকটা এইরকম। তো এইবার হচ্ছে যে বাম ফ্রন্ট হেরে গেছে, কংগ্রেসের নেতৃত্বে এখানে আসছে হচ্ছে কেরালাতে। তো এইটাই হচ্ছে একেবারে 1 মিনিটে শুনতে চাইবো, আমাদের সময় একেবারে শেষ, যে মমতার এমন পতন কেন হলো? 1, 15 বছর ছিল। 2, শীতল এসে মনে করেছে যে আমার ছাড়া কোনো মানে বিকল্প নয়। 3, মনে করেছে মুসলমানরা হচ্ছে তাদের রক্ষার জন্য একমাত্র মমতার দিকেই যাবে। ওরা যে বিজেপিকে ভোট দিবে বা একটা নতুন দল আসে আইএসএফ, ওটাকে মানে ইন্ডিয়া সেকুলার ফ্রন্ট, মেইনলি হচ্ছে মুসলিম আঞ্চলিক দল, ওখানে যে ভোট যাবে ওটা ভাবে না। আর 4, দুর্নীতি এবং হচ্ছে চাঁদাবাজি, যেটাকে কলকাতা ভাষায় বলে তোলাবাজি। একদম পরিষ্কার। অসংখ্য ধন্যবাদ অধ্যাপক পারভেজ কবির আব্বাসী এবং মুন্সি ফয়েজ আহমদ, আপনাদের দুজনকে আজকে আমাদের দেশ সন্ধ্যায় সময় দেওয়ার জন্য। দর্শক, এই ছিল আজকে আমাদের দেশ সন্ধ্যার আয়োজন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।